দেখেন না কি সুন্দর দাড়ি লাগাইয়া আসছে, আবার ব্রু আমার মতো সাদা করে ফেলছে, শুধু চুলটার দিকে খেয়াল ছিল না, ভুলে গেছে। টুপি আবার ঠিক রেখেছে। লোকসান হয় ছুরি চামারির কারণে। মুখ পরা গাল পরাই বলি আমরা শুনেছি, কিন্তু আল্লাহর কসম বাংলাদেশে আইন সবার জন্য সমান নয়। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। কুলাউড়ার ভাই বোন সকল আপনারা বালা আসেননি? সকল বালা আসেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমার প্রিয় জন্মস্থান কুলাউড়ার আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, যার হাতে আমি শিক্ষার হাতে কড়ি আমার হয়েছিল, আমি বিশ্বাস করি তার দুটি সন্তান, একটি তার ঔরসজাত আর একটি তার মগজজাত। আমি তার দ্বিতীয় সন্তান। তিনি এখানে বসা আছে। 11 দলীয় নির্বাচনী অক্ষের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 71-এর রণাঙ্গনের যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাবৃন্দ, প্রিয় কুলাউড়ার ভাই ও বোনেরা, আমি প্রথমেই নিঃশর্ত একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারকার নির্বাচনী প্রস্তুতি যখন শুরু হয়, তখন দেশ বিদেশ থেকে অসংখ্য ভাই বোন আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। একটা আমার জন্মস্থান কুলাউড়া, আর একটা যেখানে ঢাকায় নির্ধারিত হয়েছে। আমি তাদের কাউকে নাও বলিনি, হাও বলিনি, কিন্তু আমার হা না বলার কারণে তারা বুঝতে পেরেছিলেন আমি বোধহয় এখান থেকে ইলেকশন করব না। আজ আমি ঘোষণা দিচ্ছি, এখান থেকে আমি ইলেকশন করছি। আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সব আসনে আমাদের একজন করে ক্যান্ডিডেট, এখানে আমরা 2 জন ক্যান্ডিডেট। একজন আমার স্নেহভাজন সাহেদ আলী, আরেকজন তার ডান হাত ধরে আমি। আপনারা আল্লাহর জন্য, দেশের জন্য আমাকে যারা ভালোবাসেন, আমি গভীরভাবে বিশ্বাস করি আপনারা সাহেদ আলীকেও ভালোবাসেন। সাহেদ আলীকে ভোট দিলেই শফিকুর রহমান ভোট পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার কোন শক্তি আমার নেই। যারা আমাকে ফোন করেছেন, এর মধ্যে সাবেক অনেক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিও ছিলেন। তারা আমাকে বলেছেন যে সব কিছু দিয়ে আপনার পাশে থাকবো, টাকা লাগে টাকা দিব, বুট লাগে বুট দিব, সময় লাগে সময় দিব, বিদেশ থেকে আসতে হয় আসবো। আমি তাদের কাছে বড়ই ঋণী। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে যখন আমি এখানে দাঁড়ালাম না, তারা নিশ্চিত হয়ে গেলেন অব্যাহতভাবে আমার বক্তব্য কি হওয়া উচিত, বাংলাদেশকে নিয়ে তারা কি ভাবেন, মৌলভীবাজারকে নিয়ে কি ভাবেন, বৃহত্তর সিলেটকে নিয়ে কি ভাবেন, তারা অনবরত আমাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমি এখানেও তাদের কাছে খুব গভীরভাবে ঋণী। কুলাউড়ার বিপুল সংখ্যক মানুষ প্রবাসে থাকেন। আমাদের সিলেট এয়ারপোর্টটা পূর্ণমানের আন্তর্জাতিক এয়ারপোর্ট না হওয়ার কারণে শুধু বিমানের উঠানামা হয়, তাও লন্ডন থেকে, আর মাঝে মধ্যে মিডল ইস্টের 2-1টা কান্ট্রি থেকে বিমান সিলেট হয়ে ঢাকা যায়।
কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষ ইউরোপ আমেরিকায় আছেন, পশ্চিমা বিশ্বে আছে। বাংলাদেশে মাত্র 3টা আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। একটা ঢাকা শাহজালাল এয়ারপোর্ট, আর একটা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্ট, আর একটা সিলেট এয়ারপোর্ট, উসমানী বিমানবন্দর। বাকি 2টাতে অন্যান্য দেশের ক্রাফটগুলোর নামে অন্যান্য এয়ারলাইন্স সেখানে আসে, কিন্তু সিলেটে আসে না। অথচ সিলেটিরা মুক্তিযুদ্ধের সময় এবং স্বাধীনতার পরে পুরাটা সময় জুড়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আর দেশের ক্ষুদ্র কোনো দায়িত্ব পালনের সুযোগ পেলে সিলেট এয়ারপোর্ট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাআল্লাহ। উসমানী বিমানবন্দর আর কুড়িয়ে কুড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দেবে না। 2 নম্বর, গোটা বিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা মাঝে মাঝেই পিছনের দিকে দৌড়াই। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটিরা আছেন। ম্যানচেস্টার এয়ারপোর্ট এর সাথে আমাদের কানেকশন ছিল, ঢাকারও ছিল, ঢাকা হয়ে আমরা সিলেটে আসতে পারতাম। এইটাকে লোকসানি প্রজেক্ট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। লোকসান হয় চুরি চামারির কারণে। ইনশাআল্লাহ চুরি আমরা বন্ধ করে দেব। ইনশাআল্লাহ ম্যানচেস্টারবাসী তারা নিয়মিত ফ্লাইট পাবেন। ওটা বন্ধ করা হবে না, কেউ বন্ধ করলে আমরা আবার চালু করে দেব। শুধু ম্যানচেস্টার না, বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সেখানেও ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ। ভাবতে পারেন আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় বিমানের কোনো সরাসরি ফ্লাইট নাই। এটা চরম দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ করাপশন দূর করার সাথে সাথেই আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে এবং সামনের দিকে এই দেশ এগিয়ে চলবে। কারে নিয়ে? এই দেশ এগিয়ে চলবে যুবকদের হাত ধরে ইনশাআল্লাহ। এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়, ঠোঁটের কথা নয়, এটা আমাদের বুকের কথা। কেন দিব না? 2 কারণে দেব, দিতে হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, আপনারা এখানে এইভাবে হাজারো লাখো মানুষ আজকে মা বোনেরা সহ হাজির হয়েছেন। চিন্তা করুন তো, 24 সালের 5 আগস্টের আগে এইরকম কি চিন্তা করতে পেরেছিলাম? যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে এই স্বাধীনতা, এই মুক্তিটা এনে দিয়েছে, এই জাতি চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আবরার ফাহাদ থেকে শুরু করে শরীফ ওসমান হাদি পর্যন্ত যারা তাদের মূল্যবান জীবনটা উপহার দিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ তাদের প্রতি দায়বদ্ধ থাকব। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এখানে কারো সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আপোষ নাই। আপোষহীন চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, বিশ্বে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানকার যুবকরা এগিয়ে এসে দেশটাকে গড়ে দেয়নি। যুবকদের হাত আমাদের চাইতে অনেক শক্তিশালী। আচ্ছা, এখানে যুবক যারা আছেন একটু হাত তোলেন দেখি। ও মা, কেউ দেখি বাদ যায় না। তাইলে আমারটা বাদ যাবে কেন? আমিও আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সারা দেশে অল্প অল্প ঘুরাই। তো ঢাকার রাস্তায় আমাকে নামতে হয়, একটু হাঁটতে হয়। ঢাকার রাস্তায় যখন নামি তখন এই আসো, তুমি আসো, তখন এইরকম দাদুরা এসে আমার জাপটায় ধরে। কেউ আমার পেটে ঝুলে, কেউ গলায় ঝুলে, কেউ কোমরে ঝুলে, যে যতটুকু হাইট। আলহামদুলিল্লাহ, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ এদের জন্য করতে চাই ইনশাআল্লাহ। দেখেন না কি সুন্দর দাড়ি লাগাইয়া আসছে, আবার ব্রু আমার মতো সাদা করে ফেলছে। শুধু চুলটার দিকে খেয়াল ছিল না, ভুলে গেছে। টুপি আবার ঠিক রেখেছে,
জামা সাদা রেখেছে, তবে পাঞ্জাবি পরে নাই। যাও বসো ইনশাআল্লাহ। প্রিয় কুলাউড়াবাসী, আমাদের কুলাউড়া আল্লাহর এক বিশাল নিয়ামত। আমি দুনিয়ার বহু জায়গায় ঘোরার সুযোগ পেয়েছি। পাহাড় পর্বত, নদী নালা, সমতল, উঁচু নিচু সব কিছু মিলাইয়া আল্লাহর নিয়ামতের এক বিপুল সমাহার হচ্ছে এই কুলাউড়া। কিন্তু এই কুলাউড়ার যা করা যেত, এই কুলাউড়াকে একটা হীরক খণ্ডে পরিণত করা যেত। অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন, আমি বিশ্বাস করি তারা আন্তরিকতা এবং যোগ্যতা নিয়ে তারা করেছেন। এটা একটা রিলে রেসের মতো। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা দৌড় শুরু করেছিলেন, ইনশাল্লাহ আপনাদের রুমাল আমি হাতে নিয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব ইনশাল্লাহ। এ কুলাউড়া আমার জন্মস্থান। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এমন একটা জায়গায় আমার জন্ম হয়েছে। আমি আমার জন্মস্থানের সকল ধর্মের, বর্ণের, সকল শ্রেণীর ভাইদেরকে, বোনদেরকে বুকে ধারণ করে সামনে আগাতে চাই। এখানে কোনো ভাগ বিভক্তি দেশেও দেখতে চাই না, বিশেষ করে এখানে দেখতে চাই না। এখানে আমাদের পাহাড়ে যে ভাইয়েরা বড়, যে আমাদের জন্য সুস্বাদু পান উৎপাদন করে আমাদের মুখগুলাকে চালু রাখেন, তাদের প্রতি আমাদের কোনো দায় নাই। আমার প্রাইমারি স্কুলের বন্ধু, আমার স্যার এখানে আছেন, ওই খাসিয়া সম্প্রদায়ের দুইজন বন্ধু আমার ছিল, তারা আমার ক্লাসেই লেখাপড়া করত। তারা সপ্তাহে সপ্তাহে পানের এক একটা বিড়া নিয়ে আমাদের সামনে এনে আমাদেরকে বাগ করে উপহার দিত। সেদিন আমরা কে পাহাড়ে, কে খাসিয়া, আর কে সমতলে, কে বাংলাদেশে, এইটা আমরা চিন্তা করি নাই। আমরা পরস্পরে বন্ধু ছিলাম। সেই বন্ধুত্ব এখনো ধরে রাখতে চাই। ওই বন্ধুত্ব হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। আমাদের এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের প্রতি দৃঢ় পরিতজ্ঞ। আমি যেখানেই যাই তাদেরকে আমি ভুলি না, কারণ চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। আমি তাদের ভুলে গেলে আমার নিজেকেই ভুলার সামিল হয়ে যাবে। আমি তাদের জন্য ইনশাআল্লাহ বলে থাকি, তাদের সন্তানদের জন্য দুটা জিনিস আমরা নিশ্চিত করব, কমপক্ষে দুটো জিনিস। একটি তাদের জন্য সুস্বাস্থ্য, আর একটি তাদের জন্য সুশিক্ষা। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে। আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা বোনের মেধাবী সন্তান যদি থাকে, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা ওই দেশটা গড়ে তুলতে চাই। কেন? তারা কি এদেশের মানুষ না? তারা যদি এদেশের মানুষ হয়ে থাকে, তাদের বুটে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তাদের শিক্ষার দায়িত্ব শুধু বাগান মালিককে নিতে হবে কেন? সরকারকে অবশ্যই সেই দায়িত্ব নিতে হবে। তাদের চিকিৎসার দায়িত্ব কুড়িয়ে কুড়িয়ে কেন বাগান মালিকের ঘাড়ের উপর ছুড়ে দেওয়া হয়েছে? অন্য নাগরিকের যেভাবে রাষ্ট্র এবং সরকার দায়িত্ব নিতে বাধ্য, তাদেরও সেই দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। প্রবাসী অধ্যুষিত আমাদের এই সিলেট, এই কুলাউড়া, এই মৌলভীবাজার, প্রবাসের বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিতে বিপুল সংখ্যক মানুষ থাকেন। জীবন জীবিকার জন্য যান, পরিবারের মুখে একটু খাবার জুটানোর জন্য যান, দেশকে একটু রিমিটেন্স তুলে ধরার জন্য যান। কিন্তু যখন আল্লাহর ইচ্ছায় কেউ সেখানে ইন্তেকাল করে, তখন তার লাশটা অনাদরে, অবহেলায়, অযত্নে পড়ে থাকে। আমরা ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ তাআলা আযীম, আমরা দোয়া করি আমাদের সক্ষম সুস্থ জনশক্তি আবার সক্ষম সুস্থ অবস্থায় দেশে ফিরে আসুক। কিন্তু যদি কেউ আল্লাহর ইচ্ছায় ইন্তেকাল করে, তাহলে কোনো ঠেলাঠেলির ধাক্কাধাক্কি আর হবে না। রাষ্ট্র তার নিজস্ব দায়িত্বে ইনশাআল্লাহ লাশগুলা সম্মানের সাথে বাংলাদেশে নিয়ে আসবে। শুধু তাই না, আমরা সেটাও বিবেচনা করব, কোন শ্রমিক কাজ করতে গিয়ে যদি যে পুঁজিটা খরচ করে গিয়েছে সেইটাও তুলে না আনতে পারে, তার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার পরিবারের লুক আফটারের দায়িত্ব সরকারকে নিতে হবে। সে বেওয়ারিশ পরে থাকবে না এই পরিবার। এই পরিবারের অভিভাবক হবে সরকার। আগে ছিল ওই ব্যক্তিটি, তাকে আল্লাহ নিয়ে গেছেন, এখন সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। দেশে চুরি এবং চাঁদাবাজি বন্ধ হলে এই সকল দায়িত্ব নিষ্ঠা এবং স্বস্তির সাথে পালন করা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় কুলাউড়া, এখানে কোনো চাঁদাবাজি হয় না,
এখানে কোনো দখল বাণিজ্য চলে না, এখানে কোনো মামলা বাণিজ্য নাই, এখানে কোনো দুর্নীতি নাই, এখানে মায়েরা, বোনেরা, মেয়েরা শতভাগ নিরাপদ। আমরা ওই বাংলাদেশ চাই না। ও বাংলাদেশ আমার বাংলাদেশ হতে পারে না, যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়। এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। বলবেন সেই বাংলাদেশ কি অন্য কোনো দেশে হবে নাকি? না, এই বাংলাদেশে থাকবে, শুধু শুধু চেহারা পাল্টে যাবে, মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। এই 12 তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট, এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে। আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই, আমরা মা বোনদের নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, আমরা শ্রমিকদের মর্যাদাপূর্ণ অধিকারের বাংলাদেশ গড়তে চাই, আমরা কৃষক বন্ধুটির ঋণতার স্বস্তির কৃষি ব্যবস্থা গড়ে তুলে সেই বাংলাদেশ গড়তে চাই। কৃষি পণ্যের উৎপাদনের সাথে সাথে তার সংরক্ষণের জন্য তাকে পর্যাপ্ত সহযোগিতা করার বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশে শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা কেউ অবহেলা ও যত্নে থাকবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন সবার জন্য সমান। মুখ পরা, গাল পরাই বলি আমরা শুনেছি, কিন্তু আল্লাহর কসম বাংলাদেশে আইন সবার জন্য সমান নয়। যার প্রভাব আছে, অর্থের জোর আছে, আইন তার পক্ষে কথা বলে। আমরা ওই আইনকে মাটির নিচে পাঠাতে চাই, সেই আইনটি আমরা কায়েম করতে চাই। সাধারণ অপরাধে যদি একজন সাধারণ মানুষের কোন শাস্তি হয় বিদ্যমান আইনে, একই অপরাধ যদি করে থাকেন বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী, তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না, একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। সেই সুবিচারের বাংলাদেশ, আদল ইহসানের বাংলাদেশ আমরা করতে চাই। এই বাংলাদেশ আপনারাও চান, কুলাউড়াবাসী আপনারা সিরিয়াসলি চান। এখানে কুলাউড়া ছাড়াও আশপাশের হয়তো অনেকে আসতে পারেন, সবাই চান, আলহামদুলিল্লাহ। আর কত চাইবেন? সকাল থেকে এখানে পেটের ক্ষুধা, শক্তি কমে এসেছে, গলায় জোর নাই। আপনারা চান? শিওর? আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আপনারা এখানে 2 জন এমপি কে ভোট দিবেন ইনশাআল্লাহ। একজন ছায়া এমপি আর একজন বাস্তব এমপি, ঠিক আছে না? বাস্তব এমপি আসো, একটু সামনে আসো ইনশাআল্লাহ। আমার মুখ দিয়ে বের হয়ে গেছে এমপি, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে বড়লেখাবাসী, জুড়িবাসীর প্রিয় নেতা আমাদের মৌলানা আমিনুল ইসলাম, তাকে সবাই চিনেন। এই মানুষটাকে দেখে মায়া লাগে। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে আরেকবার ইনশাআল্লাহ। 12 তারিখ সকাল বিকাল ইনশাআল্লাহ, সারাদিন দলে দলে ভাই বোনেরা ইনশাআল্লাহ জিতে যাবে। বিজয়মালা, দাড়ি পাল্লা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো এবার। কুলাউড়া, মাশাআল্লাহ। এগুলা দেখি বড় শানদার পাল্লা। প্রতীক আছে? প্রার্থী আছে? কয়জন? কয়জন? মারামারি লাগবে না তো? আপোষে চলবে ইনশাআল্লাহ। মূল প্রার্থী ইঞ্জিনিয়ার সাহেব, আর তার পাশে সাহের মতো আছে ডাক্তার ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাআল্লাহ, জুড়ে সুরে সারা বাংলায়, কুলাউড়ায়, জুড়িতে, বড়লেখায়, মৌলভীবাজারে, সারা সিলেটে মহান আল্লাহর ইচ্ছায় জিতবে কে? সবাইকে শুকরিয়া। ভোট একটা গেল,
আরেকটা রয়ে গেছে, ওইটা কি? ওইটা গণভোট। ওইটা বাংলাদেশ বদলে দেওয়ার ভোট, নতুন বাংলাদেশের জন্মের ভোট, 24-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট, 24-এর শহীদদের আকাঙ্ক্ষার ভোট। সেই ভোট হচ্ছে গণভোট। সেই ভোটে কি হবে? আরো জোরে কি হবে? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ভাই বোনেরা, আপনাদের আমানত ইনসাফের পক্ষে 11 দলের পক্ষে আপনারা মেহেরবানি করে আমাদেরকে দিয়ে কৃতজ্ঞ করুন। দফায় দফায় বহু দলকে, নেতাকে আপনারা সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, জাতিকে যা দেবার তারা দিয়ে ফেলেছেন। আর এখন কে কি দিচ্ছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে কারো সমালোচনা করব না, আমি শুধু বলবো একটাবারের জন্য আপনাদের আমানতটা আমাদেরকে দেন। আমরা কথা দিচ্ছি আপনাদের আমানতের প্রতি আমরা বেইনসাফি করব না ইনশাআল্লাহ। আমরা আমানতের উপর সুবিচার করব, এই আমানতের আমরা খেয়ানত করব না ইনশাআল্লাহ, এটাকে সংরক্ষণ করব। মেহেরবানি করে ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দিবেন। দুয়ার দরখাস্ত এখন থেকে 12 তারিখ ভোট দিয়ে গনে নিজের হিসাব নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সারা বাংলাদেশে যে গণজুয়ার তৈরি করে দিয়েছেন, আপনারা ভাবতে পারেন এটা বোধহয় কুলাউড়ায়, না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় এখন একই চিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত মানুষ পরিবর্তন চায়, নতুন বাংলাদেশ চায়। মহান আল্লাহর দরবারে দোয়া করি 13 ফেব্রুয়ারি সূর্যটা বাংলাদেশের জন্য তার পিঠের উপরে যেন নতুন বাংলাদেশ নিয়ে আসে। সেই দিন যেন আমরা সেজদায় পড়ে চোখ ভিজিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। সেই দিনের অপেক্ষায় সবাই ভালো থাকবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাহিনীর যে সমস্ত ভাইয়েরা এখানে দায়িত্ব পালন করেছেন শৃঙ্খলা বিধানে, সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে মিলে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।